হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্মার্ট এডুকেশনে স্বাগত জানাই। আমরা আলোচনা করছিলাম ইন্ডিয়ান জিওগ্রাফির অন্তর্ভুক্ত খুবই গুরুত্বপূর্ণ টপিক ভারতের শিল্প থেকে, যেখানে লৌহ ইস্পাত শিল্প সম্পর্কে বিস্তৃতভাবে আলোচনা করেছিলাম। যারা এখনও ভিডিওটি দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্কটি দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের যে বাকি শিল্পসমূহ রয়েছে তা থেকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এর পাশাপাশি জানিয়ে রাখি, এই ভিডিও শেষে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করা রয়েছে তা থেকে 15 মার্কসের একটি মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে। সকলে অবশ্যই অংশগ্রহণ করো। এছাড়া যারা এই চ্যানেলে নতুন এসেছো, এতদিন স্মার্ট এডুকেশন চ্যানেলে যা যা আলোচনা করা রয়েছে তার প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে আলোচনাগুলো দেখে নিও। ভিডিওগুলো ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পেতে। তাহলে শুরু করছি আজকের আলোচনা। প্রথমত জেনে নেব ভারতে কার্পাস বয়ন শিল্পের প্রাচুর্যতা কীরূপ রয়েছে। প্রথমত গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে, দেখে নিই কী কী। ভারতের প্রাচীনতম ও একক বৃহত্তম শিল্প কার্পাস বয়ন শিল্প, এবং কার্পাস বয়ন শিল্প বৃহত্তম কৃষিভিত্তিক ও শিকড় আলগা শিল্প। ভারত কার্পাস বস্ত্র উৎপাদনে বিশ্বে প্রথম এবং রপ্তানিতে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এবং এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, 1818 সালে পশ্চিমবঙ্গের ঘুষুরিতে ভারতের প্রথম আধুনিক বস্ত্রশিল্প স্থাপিত হয়। এগুলো ছিল ভারতে কার্পাস বয়ন শিল্পের কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কিত আলোচনা। এরপরে দেখে নিই ভারতে কার্পাস বয়ন শিল্পের শ্রেণীভাগ কী রয়েছে। দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে, প্রথমত কার্পাস কল, দ্বিতীয়ত তাঁত কল। কার্পাস কল অর্থাৎ শক্তিচালিত বৃহদাকার যন্ত্রের মাধ্যমে কারখানার মধ্যে একসঙ্গে প্রচুর বস্ত্র ও সুতো তৈরি হয়। অপরদিকে তাঁত কল, যেখানে কুটির শিল্পরূপে ছোট যন্ত্র দ্বারা সুতা তৈরি ও কাপড় বোনা হয়। কার্পাস কলকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, সুতা কল, বয়ন কল এবং মিশ্র কল। অপরদিকে তাঁত কল দুটি ভাগে, প্রথমত হস্তচালিত এবং দ্বিতীয়ত শক্তিচালিত। এভাবে আমরা ভারতে কার্পাস বয়ন শিল্পের শ্রেণীভাগ জেনে নিলাম। এরপরে দেখে নিই ভারতে কার্পাস বয়ন শিল্পের আঞ্চলিক বণ্টন কীরূপ রয়েছে। 4টি অঞ্চলে ভাগ করা হয়েছে, উত্তরাঞ্চল, পশ্চিমাঞ্চল, দক্ষিণাঞ্চল এবং পূর্বাঞ্চল। এবং এর অন্তর্গত প্রধান প্রধান কার্পাস বয়ন শিল্পকেন্দ্রগুলো কী কী রয়েছে তা আমরা জেনে নেব। প্রথমত উত্তরাঞ্চলের অন্তর্গত প্রধান প্রধান কার্পাস বয়ন শিল্পকেন্দ্রগুলো কী কী রয়েছে তা দেখে নিই। পাঞ্জাব রাজ্যের অন্তর্গত রয়েছে অমৃতসর, জলন্ধর এবং লুধিয়ানা। আমরা পাশে মানচিত্রে খুব স্পষ্টভাবে লক্ষ্য করছি এই প্রধান প্রধান কার্পাস বয়ন শিল্পকেন্দ্রগুলোর অবস্থান। এখানে দেখতে পাচ্ছি যে পাঞ্জাব রাজ্যের মধ্যে রয়েছে অমৃতসর, জলন্ধর এবং লুধিয়ানা। এরপর দ্বিতীয় যে রাজ্যটি রয়েছে তা হলো হরিয়ানা। এর অন্তর্গত রয়েছে সিরসা, হিসার এবং ভিওয়ানি। আমরা লক্ষ্য করছি যে এই হরিয়ানা রাজ্যের অন্তর্গত প্রধান প্রধান শিল্পকেন্দ্রের অবস্থান। এরপর রয়েছে রাজস্থান, এর মধ্যে রয়েছে জয়পুর, যোধপুর এবং কোটা। উত্তরপ্রদেশ রাজ্যে রয়েছে এলাহাবাদ, কানপুর, মোদিনগর, বারাণসী এবং লখনৌ। এভাবে আমরা দেখে নিলাম উত্তরাঞ্চলের অন্তর্গত প্রধান প্রধান কার্পাস বয়ন শিল্পকেন্দ্রগুলো কী কী রয়েছে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, দেখে নিই কি। উত্তরপ্রদেশের কানপুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়। এরপরে দেখে নিই পূর্বাঞ্চলের অন্তর্গত প্রধান প্রধান কার্পাস বয়ন শিল্পকেন্দ্রগুলো কী কী রয়েছে। পাশে মানচিত্রে আমরা স্পষ্টভাবে তাদের অবস্থান লক্ষ্য করছি। পশ্চিমবঙ্গ রাজ্যে রয়েছে শ্রীরামপুর, হাওড়া, সোদপুর, পানিহাটি, ফুলেশ্বর এবং শ্যামনগর। বিহার রাজ্যে রয়েছে পাটনা, গয়া। এবং ওড়িশা রাজ্যে রয়েছে কটক এবং ভুবনেশ্বর। এগুলি পূর্বাঞ্চলের অন্তর্গত প্রধান প্রধান কার্পাস বয়ন শিল্পকেন্দ্র। এরপরে দেখে নিই দক্ষিণাঞ্চলের অন্তর্গত কার্পাস বয়ন শিল্পকেন্দ্র কী কী রয়েছে। প্রথমত তামিলনাড়ু রাজ্যে রয়েছে কোয়েম্বাটোর, চেন্নাই, মাদুরাই, সালেম এবং তিরুনেলভেলি। আমরা পাশে খুব স্পষ্টভাবে এদের অবস্থান লক্ষ্য করছি। এরপরে অন্ধ্রপ্রদেশ রাজ্যে রয়েছে গুন্টুর, তিরুপতি। তেলেঙ্গানা রাজ্যে রয়েছে হায়দ্রাবাদ এবং ওয়ারাঙ্গাল। কর্ণাটক রাজ্যে রয়েছে বেঙ্গালুরু, হুবলি, মহীশূর, গোকক, দাভাঙ্গের। কেরালাতে রয়েছে কোচি, কুইলন, তিরুবনন্তপুরম এবং কোঝিকোড প্রভৃতি। এবং দক্ষিণাঞ্চলের অন্তর্গত
দুটি এখানে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, দেখে নিই কী বলেছে। তামিলনাড়ুর কোয়েম্বাটোরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। এরপরে রয়েছে পশ্চিমাঞ্চল। পশ্চিমাঞ্চলের অন্তর্গত প্রধান প্রধান শিল্পকেন্দ্রগুলো কী কী রয়েছে দেখে নিই। প্রথমত মহারাষ্ট্র রাজ্যের অন্তর্গত মুম্বাই, পুনে, নাগপুর, সোলাপুর, কোলাপুর এবং জলগাঁও ও আকোলা রয়েছে। আমরা লক্ষ্য করছি যে এই মহারাষ্ট্র রাজ্যে অন্তর্গত প্রধান প্রধান কার্পাস বয়ন শিল্পকেন্দ্রের অবস্থান রয়েছে। গুজরাট রাজ্যে রয়েছে আমেদাবাদ, সুরাট, জামনগর, ভাদোদরা, রাজকোট, ভাবনগর। এরপর রয়েছে মধ্যপ্রদেশ রাজ্যে ইন্দোর, ভোপাল, গোয়ালিয়র, উজ্জয়িনী, ঝাঁসি প্রভৃতি। এগুলো সমস্ত পশ্চিমাঞ্চলের অন্তর্গত প্রধান প্রধান কার্পাস বয়ন শিল্পকেন্দ্র। এবং এর অন্তর্গত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, দেখে নিই কী বলেছে। মুম্বাইকে ভারতের সুতি বয়ন রাজধানী বলা হয় এবং আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। এবং এরপরে আমরা জেনে নেব আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার এরূপ বলার কারণটি কী রয়েছে। আমরা মানচিত্রের মধ্য দিয়ে বিষয়টিকে আরও স্পষ্টভাবে বোঝার চেষ্টা করব, দেখে নিই কী বলেছে। প্রথমত ইংল্যান্ডের পশ্চিমে ল্যাঙ্কশায়ার প্রদেশে ম্যানচেস্টার হলো এক গুরুত্বপূর্ণ শিল্প শহর। আমরা লক্ষ্য করছি যে ইংল্যান্ডে পশ্চিমে যে ল্যাঙ্কশায়ার প্রদেশ রয়েছে সেখানে ম্যানচেস্টার একটি গুরুত্বপূর্ণ শিল্প শহর রূপে পরিগণিত। অপরদিকে ভারতের পশ্চিমে গুজরাট রাজ্যের আমেদাবাদ এটি একটি গুরুত্বপূর্ণ শিল্প শহর। দ্বিতীয় পয়েন্টে বলেছে আইরিশ সাগরের তীরে এই ম্যানচেস্টার শহরটি অবস্থিত রয়েছে এবং ভারতে আমেদাবাদ খাম্বাত উপসাগরের নিকট অবস্থিত রয়েছে। এবং এই ইংল্যান্ডের যে ম্যানচেস্টার শহরটি ব্রিটেন তথা পৃথিবীর এক শ্রেষ্ঠ বস্ত্রবয়ন শিল্প শহর হিসেবে পরিগণিত। অপরদিকে ভারতে গুজরাট রাজ্যে আমেদাবাদ ভারত তথা এশিয়ার এক বৃহত্তম বস্ত্রবয়ন শিল্প নগরী হিসেবে পরিগণিত। এই কারণেই আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়েছে। এরপরে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলো কী কী রয়েছে। কী কী কারণের জন্য পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের এক কেন্দ্রীভবন ঘটেছে। প্রথমত কাঁচামালের সহজলভ্যতা। মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশের কৃষ্ণ মৃত্তিকা থেকে বিপুল পরিমাণ তুলো উৎপন্ন হয়। দ্বিতীয়ত জলবায়ু। আরব সাগর এবং খাম্বাত উপসাগরের তীরবর্তী আর্দ্র সামুদ্রিক জলবায়ু সুতো তৈরি ও কাপড় বোনার ক্ষেত্রে আদর্শ। তৃতীয় পয়েন্টে বলেছে বিদ্যুৎ শক্তির প্রাচুর্য। ভিরা, ভিপ্পুরি, খোপালি, উকাই প্রভৃতি জলবিদ্যুৎ কেন্দ্র এবং ট্রাম্বে, নাসিক প্রভৃতি কী রয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র। এরপর রয়েছে উন্নত পরিবহন ব্যবস্থা। পশ্চিম রেলপথের অবস্থান, কোঙ্কণ রেলপথের সম্প্রসারণ, জাতীয় সড়কপথ 3, 4, 6, 7, 8 এর অবস্থানের কারণে এখানে কার্পাস বয়ন শিল্প এত কেন্দ্রীভবন ঘটেছে। এছাড়া রয়েছে বন্দরের নৈকট্য। ভারতের পশ্চিম উপকূলে বোম্বাই, কান্ডালা, সুরাট, জওহরলাল নেহেরু বন্দরের অবস্থান রয়েছে। এর পাশাপাশি মূলধন বিনিয়োগ রয়েছে, যে স্থানীয় পার্সি, গুজরাটি ও ভাটিয়া শিল্পপতিদের মূলধন বিনিয়োগ এবং বিভিন্ন অর্থলগ্নি সংস্থা যেমন LIC, IDBI ইত্যাদি সংস্থার অর্থের যোগানের জন্য পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবন ঘটেছে। এভাবে আমরা কার্পাস বয়ন শিল্প ভারতে কীরূপ প্রাচুর্যতা রয়েছে তা নিয়ে খুব বিস্তৃতভাবে জেনে নিলাম। এরপরে দেখে নিই ভারতে পাট শিল্পের কীরূপ প্রাচুর্যতা রয়েছে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, দেখে নিই কী কী। পাট শিল্প ভারতের দ্বিতীয় বৃহত্তম শিল্প এবং এটি কৃষিভিত্তিক শিল্প। 1855 সালে জর্জ অকল্যান্ড নামে এক জনৈক ইংরেজ এবং বাঙালি ব্যবসায়ী বিশম্বর সেনের সহায়তায় পশ্চিমবঙ্গের হুগলি নদীর তীরে রিষড়াতে ভারতের প্রথম আধুনিক পাটকল স্থাপন করা হয়। তাহলে আমরা লক্ষ্য করলাম যে 1855 সালে জর্জ অকল্যান্ড এবং বিশম্বর সেনের সহায়তায় পশ্চিমবঙ্গের হুগলি নদীর তীরে রিষড়াতে ভারতের প্রথম আধুনিক পাটকল স্থাপন করা হয়েছিল। এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, দেখে নেব পাট শিল্প থেকে। ভারত বিশ্বের বৃহত্তম পাটজাত উৎপাদক দেশ।
ভারত তথা বিশ্বের বৃহত্তম পাট শিল্পাঞ্চল পশ্চিমবঙ্গের হুগলি শিল্পাঞ্চল। পাটজাত দ্রব্য রপ্তানিতে ভারত বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং বাংলাদেশ প্রথম স্থান, তাই বাংলাদেশের পর ভারত দ্বিতীয় স্থান অধিকার করেছে। এভাবে আমরা ভারতে পাট শিল্পের কীরূপ প্রাচুর্যতা রয়েছে তা দেখে নিলাম। এরপরে জেনে নিই ভারতে কাগজ শিল্পের প্রাচুর্যতা থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে দিয়ে আমরা বিষয়টিকে জেনে নেব। প্রথমত রয়েছে ভারতের প্রথম কাগজ কল গড়ে উঠেছে উইলিয়াম কেরির উদ্যোগে 1840 সালে শ্রীরামপুরে। প্রথম যে কাগজ কল সেটি কিন্তু শ্রীরামপুরে গঠিত হয়েছিল। কাগজ উৎপাদনে মহারাষ্ট্র রাজ্য প্রথম স্থান অধিকার করেছে। এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে দেখে নিই। ভারতের বৃহত্তম কাগজ কল মহারাষ্ট্রের বল্লারপুরে অবস্থিত। মধ্যপ্রদেশের নেপানগরে ভারতের প্রাচীনতম ও বৃহত্তম নিউজপ্রিন্ট মিল অবস্থিত রয়েছে। মধ্যপ্রদেশের হোশঙ্গাবাদ, যেখানে টাকা ও দলিলের কাগজ কল রয়েছে। এগুলো ছিল ভারতে কিছু গুরুত্বপূর্ণ কাগজ শিল্প থেকে আলোচনা। এরপরে দেখে নিই ভারতে তেল রসায়ন শিল্পের কীরূপ প্রাচুর্যতা রয়েছে। কিছু গুরুত্বপূর্ণ তথ্যের মধ্য দিয়ে আমরা বিষয়টিকে বোঝার চেষ্টা করব। ভারতের সর্বপ্রথম তৈল রসায়ন শিল্প পশ্চিমবঙ্গের রিষড়াতে আইসিআই কোম্পানির ইথিলিন ভিত্তিক কারখানা। ভারতের প্রাচীনতম তৈল রসায়ন কারখানা মহারাষ্ট্রের ট্রম্বেতে স্থাপিত হয়েছিল। ভারতের বৃহত্তম তৈল রসায়ন শিল্প সংস্থা রিলায়েন্স এবং ভারতের বৃহত্তম তৈল রসায়ন কারখানা জামনগরে অবস্থিত। এবং এরপরে আমরা ভারতের তৈল রসায়ন শিল্পের যে আঞ্চলিক বন্টন তা জেনে নেব। প্রথমত উত্তরাঞ্চলে রয়েছে পানিপথ, মথুরা এবং পায়াল। এগুলি হলো উত্তরাঞ্চলে অন্তর্গত প্রধান প্রধান তৈল রাসায়নিক যে শিল্পকেন্দ্র। পশ্চিমাঞ্চলে রয়েছে ট্রম্বে, থানে, বেলাপুর, পটলডাঙ্গা, কয়ালি এবং জামনগর। এখানে আমরা এর অবস্থান লক্ষ্য করছি। পূর্বাঞ্চলে অন্তর্গত রয়েছে হলদিয়া, বারাউনি রয়েছে পূর্বাঞ্চলে অন্তর্গত, এবং দক্ষিণাঞ্চলে রয়েছে তুতিকোরিন এবং চেন্নাই ও ম্যাঙ্গালোর। এগুলো দক্ষিণাঞ্চলের অন্তর্গত প্রধান প্রধান তৈল রসায়ন শিল্পকেন্দ্র। এবং এরপরে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব যে পশ্চিম ভারতে তৈল রসায়ন শিল্পের কেন্দ্রী ভবনের কারণটি কী। প্রথমত বিপুল তৈল সম্পদ। বোম্বেহাই, আলিয়াবেদ, আঙ্কেলেশ্বর, কাম্বে ইত্যাদি অঞ্চল থেকে বিপুল পরিমাণ তৈল উত্তোলিত হয়ে থাকে। দ্বিতীয়ত যে কারণটি হলো তৈল শোধনাগার। মহারাষ্ট্রের ট্রম্বে, গুজরাটের কয়ালি, জামনগর শোধনাগার থেকে প্রাপ্ত উপজাত দ্রব্যের প্রাচুর্যতা রয়েছে। তৃতীয় পয়েন্টসে বলেছে বিদ্যুৎ শক্তির প্রাচুর্যতা। উকাই, তারাপুর, কাকরাপাড়, ট্রম্বে, আমেদাবাদ তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যেখান থেকে তাপবিদ্যুৎ পাওয়া যায়। এরপর রয়েছে উন্নত পরিবহন ব্যবস্থা। পশ্চিম রেলপথের অবস্থান, কোঙ্কণ রেলপথের সম্প্রসারণ, জাতীয় সড়ক 34678 এর অবস্থান। বন্দরের নৈকট্য, মুম্বাই, নবসেভা, কান্ডালা পোরবন্দর রয়েছে, এবং মূলধন বিনিয়োগ, যেখানে রিলায়েন্স, মফতলাল শিল্পগোষ্ঠী এবং বিভিন্ন বহুজাতিক সংস্থার উদ্যোগে এখানে তৈল রসায়ন শিল্পে কিন্তু এক কেন্দ্রীয় ভবন ঘটেছে। এভাবে আমরা লক্ষ্য করলাম যে তৈল রসায়ন শিল্প ভারতে কীরূপ প্রাচুর্যতা রয়েছে। এরপরে দেখে নেব মোটর গাড়ি শিল্প। এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, দেখে নিই কী কী। স্বাধীনতার পূর্বে 1928 সালে বোম্বেতে জেনারেল মোটরস লিমিটেড স্থাপিত হয়েছিল, এবং ভারতে মোটর গাড়ি শিল্পের যে টার্নিং পয়েন্ট সেটি হলো হরিয়ানার গুড়গাঁওয়ে স্থাপিত মারুতি উদ্যোগ লিমিটেড। এটি স্থাপনের মধ্য দিয়েই ভারতে মোটর গাড়ি শিল্পের এক বিশেষ অগ্রগতি লক্ষণীয় হয়েছিল। এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে মোটর গাড়ি শিল্প সংস্থা থেকে। ভারতের বৃহত্তম বাণিজ্যিক যান নির্মাণ সংস্থা টাটা মোটরস লিমিটেড। ভারতের বৃহত্তম যাত্রীবাহী যান নির্মাণ সংস্থা মারুতি উদ্যোগ লিমিটেড। এবং ভারতের ডেট্রয়েট বা মো টাউন বলা হয় তামিলনাড়ুর চেন্নাই শহরকে।
এরপরে পরের যে শিল্প সংস্থাটি রয়েছে, যে শিল্প কেন্দ্র, সেটি হলো তথ্য প্রযুক্তি শিল্প। ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের কীরূপ প্রাচুর্যতা রয়েছে তা লক্ষ্য করব। কিছু গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে দিয়ে বিষয়টিকে জানার চেষ্টা করব। ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র বেঙ্গালুরুতে অবস্থিত। ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের রাজধানী সিলিকন ভ্যালি নামে পরিচিত কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহর। ভারতের বৃহত্তম বায়ো ইনফরমেটিক্স হাব হায়দ্রাবাদে অবস্থিত। এবং ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি পার্ক রয়েছে চেন্নাই। এবং এগুলো ছিল তথ্য প্রযুক্তি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এবং আরও একটি তথ্য রয়েছে যে বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি এর বলার কারণ কি। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাংশে ক্যালিফোর্নিয়ার স্যান্টা ক্ল্যারা ভ্যালি অঞ্চলে সিলিকন ভিত্তিক ইলেকট্রনিক্স শিল্পের সর্বাধিক বিকাশ ঘটেছে। ঠিক একইভাবে ভারতের দক্ষিণ পশ্চিমাংশে কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরে সিলিকন ভিত্তিক তথ্য প্রযুক্তি রয়েছে এবং ইলেকট্রনিক্স শিল্পের সর্বাধিক সমাবেশ হওয়ার কারণে বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। আমরা খুব স্পষ্টভাবে জেনে নিলাম যে বেঙ্গালুরুকে কেন ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। এবং এরপরে আমরা যে শেষ শিল্প সম্পর্কে জানব তা হলো ইঞ্জিনিয়ারিং শিল্প। ভারতের মানচিত্রের মধ্যে দিয়ে প্রধান এই ইঞ্জিনিয়ারিং শিল্পগুলো কী কী রয়েছে তা লক্ষ্য করব। প্রথমত ভারতের বৃহত্তম যে হালকা পূর্ত শিল্প সংস্থা রয়েছে তা হলো জম্মু ও কাশ্মীরে শ্রীনগরে HMT। এবং বৃহত্তম বৈদ্যুতিক ইঞ্জিন রয়েছে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন, যেটি চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। বৃহত্তম বিমান নির্মাণ সংস্থা রয়েছে, যেটি হলো কর্ণাটকের বেঙ্গালুরুতে স্থাপিত হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। এবং বৃহত্তম জাহাজ নির্মাণ রয়েছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড। এগুলি ছিল ভারতে ইঞ্জিনিয়ারিং শিল্পের কিছু গুরুত্বপূর্ণ প্রধান সংস্থা এবং ভারতের মানচিত্রে তা আমরা খুব স্পষ্টভাবে লক্ষ্য করলাম। আলোচনার শুরুতেই আমরা বলেছিলাম এই ভিডিও শেষে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করা হয়েছে তা থেকে 15 মার্কসের একটি মক টেস্ট ব্যবস্থা করা হয়েছে। সকলে অবশ্যই মক টেস্টে অংশগ্রহণ করো। যারা এখনও ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করা হয়েছে তা দেখোনি, তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে লিঙ্কগুলি দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আলোচনাগুলো দেখে নিও। তাহলে তোমাদের মক টেস্টটি দিতে আরও সুবিধা হবে। তাহলে দেখে নিই মক টেস্ট সম্পর্কিত প্রথম প্রশ্ন কী রয়েছে। CWG কোন জলবায়ুকে নির্দেশ করে? অপশান রয়েছে ক্রান্তীয় সাভানা জলবায়ু, শুষ্ক শীতকালীন মৌসুমী বায়ু, তুন্দ্রা প্রকৃতির জলবায়ু, উষ্ণ মরু জলবায়ু। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে শুষ্ক শীতকালীন মৌসুমী বায়ু। এর পরের প্রশ্ন দেখে নিই। ছত্তিশগড়ের চেরাপুঞ্জি বলা হয় কোন অঞ্চলকে? অপশন রয়েছে কালাহান্ডি, আগুম্বি, অম্বিকাপুর, হোশেঙ্গাবাদ। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে অম্বিকাপুর। এর পরের প্রশ্ন দেখে নিই। উমিয়াম নদী পরিকল্পনা কোন রাজ্যে করা হয়? অপশান রয়েছে গুজরাট, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড নাকি মেঘালয়। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে মেঘালয় রাজ্য। এর পরের প্রশ্ন দেখে নিই। জাফরিরূপী জল নির্গম প্রণালী কোন নদী অববাহিকায় দেখা যায়? অপশান রয়েছে গঙ্গা নদী, গোদাবরী নদী, কৃষ্ণা নদী নাকি কাবেরী নদী। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে কৃষ্ণা নদী।
এর পরের প্রশ্ন দেখে নিই। জাইদ ফসল কাটার সময়কাল অপশান রয়েছে মার্চ থেকে এপ্রিল, অগাস্ট থেকে সেপ্টেম্বর, সেপ্টেম্বর থেকে অক্টোবর, মে থেকে জুন। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে সেপ্টেম্বর অক্টোবর। এর পরের প্রশ্ন দেখে নিই। ভারতের বৃহত্তম থোরিয়াম খনি কোন রাজ্যে অবস্থিত? অপশান রয়েছে ঝাড়খণ্ড, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, কেরল। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে কেরল। এর পরের প্রশ্ন দেখে নিই। ভিলাই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় স্থাপন করা হয়? অপশান রয়েছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এর পরের প্রশ্ন দেখে নেব। মিনিকয় ও লাক্ষাদ্বীপের মাঝে কত ডিগ্রি চ্যানেল রয়েছে? অপশান রয়েছে 8 ডিগ্রি, 9 ডিগ্রি, 10 ডিগ্রি নাকি গ্রেট চ্যানেল। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে 9 ডিগ্রি চ্যানেল। এর পরের প্রশ্ন দেখে নেব। গ্রেট ব্রিটেনের সহায়তায় কোন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে? অপশান রয়েছে রৌরকেল্লা, দুর্গাপুর, ভিলাই নাকি বোকারো। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে দুর্গাপুর শিল্পকেন্দ্র। এর পরের প্রশ্ন দেখে নেব। ভারতের বৃহত্তম তামা উৎপাদক রাজ্য কোনটি? অপশান রয়েছে রাজস্থান, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, কর্ণাটক। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে মধ্যপ্রদেশ। এর পরের প্রশ্ন দেখে নিই। ভারতের বৃহত্তম লৌহ খনির নাম লেখো। অপশান রয়েছে চিরিয়া, খেত্রি, কুদ্রেমুখ, নেভেলি। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে চিরিয়া। এর পরের প্রশ্ন রয়েছে ভারতের বৃহত্তম বেসরকারি তৈল শোধনাগার নাম লেখো। অপশান রয়েছে কয়ালি, ডিগবয়, জামনগর, আঙ্কেলেশ্বর। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে জামনগর। এর পরের প্রশ্ন দেখে নিই। ONGC কবে গঠিত হয়? অপশান রয়েছে 1950, 1956, 1960, 1993। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে 1956। এর পরের প্রশ্ন দেখে নিই। ভারতের বৃহত্তম বায়োমাস শক্তি কেন্দ্রের নাম লেখো। অপশান রয়েছে মজাভে, বিন্ধ্যাচল, মুপাঞ্জল, কোলান্দপট্টু। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে
কোলান্দো পট্টু। এবং আমরা একেবারে শেষ প্রশ্নে চলে এসেছি, 15 নম্বর প্রশ্ন। দেখে নি কী রয়েছে। ভারতের বৃহত্তম ম্যাঙ্গানিজ খনির নাম লেখো। অপশান রয়েছে বল্লারপুর, মিথান, বালাঘাট, খেত্রি। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে বালাঘাট। এভাবে আমরা 15টি প্রশ্ন করলাম এবং এর পাশাপাশি সঠিক উত্তরগুলো জানিয়ে দিলাম। কে কত স্কোর করলে তা কমেন্ট বক্সে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পেতে। স্মার্ট এডুকেশনের সাথে যুক্ত হতে ফেসবুকে স্মার্ট এডুকেশন পেজ রয়েছে, তোমরা সেখানেও যুক্ত হতে পারো। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।